আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি মিডিয়ার কথা অনুষ্ঠানে। দুদিন আগে আমি একটা টক শোতে গিয়েছিলাম। সেখানে আলোচনা প্রসঙ্গে বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গটা উঠেছিল এবং সেখানে আমি বলেছিলাম, কথা প্রসঙ্গে বলেছিলাম যে গণমাধ্যমের স্বাধীনতাটা আসলে আমাদের এখানে খর্ব হচ্ছে গণমাধ্যমগুলোর মালিকদের কারণে। অন্য অনেক কারণ আছে, মূল কারণটা মালিকদের কারণে। কেন বলেছিলাম এই কারণে যে মালিকরা সরকারের কাছ থেকে এক ধরনের অর্থনৈতিক সুবিধা পায় এবং প্রাতিষ্ঠানিক সুবিধা পায় এবং সামাজিক সুবিধা পায় এবং তার বিনিময়ে সাংবাদিকরা তাদের কথা অনুযায়ী চলতে বাধ্য হয়। এবং এ প্রসঙ্গে একটা কথা বলা হয়ে থাকে যে মালিকরা কীভাবে সুবিধা পায়। সরাসরি যে সুবিধাটা পায় সেটা হলো সরকারি বিজ্ঞাপনের মাধ্যমে। মানে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান যে বিজ্ঞাপনগুলো দেয়, সেই বিজ্ঞাপনগুলোর জন্য পত্রিকাগুলো সরকারের কাছ থেকে একটা ভালো অঙ্কের টাকা পায় এবং সে টাকার অঙ্কটা অনেক। যদি তারা তাদের পত্রিকা অষ্টম ওয়েজ বোর্ড বাস্তবায়ন করে তাহলে সেইটা হার দাঁড়ায় প্রতি কলাম ইঞ্চির দাম হলো 900 টাকা। অনেকগুলো পত্রিকা, প্রায় সবগুলি পত্রিকায় দাবি করে যে তাদের সার্কুলেশন অনেক বেশি এবং তারা অষ্টম ওয়েজ বোর্ড বাস্তবায়ন করেছে। কত বেশি, কত সার্কুলেশন? আচ্ছা, কেউ দাবি করলো আমার অনেক সার্কুলেশন, সঙ্গে সঙ্গে সেটা কি হয়ে যায়? সেটা আবার দেখার একটা প্রতিষ্ঠান আছে, ডিএফপি নামে একটা প্রতিষ্ঠান আছে, সরকারি প্রতিষ্ঠান। তারাই সার্টিফিকেট দেয় যে কোন পত্রিকার কত সার্কুলেশন। এই যে এতক্ষণ কথা বললাম, এগুলো হলো ভূমিকা। এখন আপনাদের আমি কিছু নতুন ঘটনা শোনাই। অষ্টম ওয়েজ বোর্ড দেয় কারা সে আলোচনায় আসার আগে সার্কুলেশন নিয়ে একটা আলোচনা করি। সরকারের হিসাব অনুযায়ী সবচেয়ে বেশি সার্কুলেশনের পত্রিকা হলো বাংলাদেশ প্রতিদিন এবং তাদের সার্কুলেশন হলো 5,21,211। দ্বিতীয় অবস্থানে আছে প্রথম আলো, তার সার্কুলেশন হলো 3,21,841। প্রথম, দ্বিতীয়, তৃতীয় এগুলো নিয়ে আমার তেমন কোনো আপত্তি নেই, এগুলো হতে পারে, কিন্তু এত হবে না, হয়তো বা কিছু কম হবে, তবে এরা মোটামুটি চলে, বাজারে পাওয়া যায়। আচ্ছা, আপনারা কি সংবাদ পত্রিকাটাকে বাজারে দেখেন? সেই পত্রিকার সার্কুলেশন হলো 2,01,100। জনকণ্ঠ পত্রিকা একসময় অনেক ভালো পত্রিকা ছিল, আমি নিজেও একসময় ওখানে চাকরি করতাম। সেই জনকণ্ঠের সার্কুলেশন নাকি 2,90,200। বিশ্বাস হয় আপনার? বাজারে হকারের কাছে যে জিজ্ঞাসা করেন তো জনকণ্ঠ কেমন চলে, পাওয়া যায় কিনা আদৌ কোনো। ভোরের কাগজ একটা পত্রিকা, তার সার্কুলেশন হলো 1,61,160। হয় আপনার বিশ্বাস? ভোরের কাগজ হকারের কাছে পান প্রতিদিন আপনার বাসায়। যদি আপনার পত্রিকা রাখেন, বাসার হকারকে জিজ্ঞাসা করেন তো যে ওনার কাছে উনি সারাদিনে কয়টা পত্রিকা বিক্রি করেন, তার মধ্যে কয়টা ভোরের কাগজ থাকে। এই পত্রিকাগুলোকে বাদ রাখেন, এটা না হয় আপনি বলবেন যে না ঠিক আছে, এগুলো হয়তো একটু বাড়িয়ে বলেছে, হতে পারে একটু বাড়িয়ে বলেছে। তারপরেও আমি মনে করি যে কটা নাম আমি বললাম এগুলোতে আপনারা বুঝতেই পারলেন। এবং এরা কিন্তু প্রত্যেকে দাবি করেছে তারা নাকি অষ্টম ওয়েজ বোর্ড বাস্তবায়ন করেছে তাদের প্রতিষ্ঠানে। এটা একদম মিথ্যা কথা। এদের অধিকাংশই অষ্টম ওয়েজ বোর্ড বাস্তবায়ন করে নাই। কেউ কেউ 2-1 জনের জন্য করেছে, হয়তো সম্পাদক সাহেব অনেক টাকা বেতন পান, বাদ বাকি অনেকের বেতন কম। আচ্ছা, ওই আলাপ আমি পরে করি। ওয়েজ বোর্ড নিয়ে আরেকদিন আমি একে রিপোর্ট করব। ওয়েজ বোর্ড কে কেমন পায়, কত টাকা পাওয়া উচিত, কে কত টাকা পাচ্ছে, আমি একদম ধরে ধরে আপনাদের দেখিয়ে দেবো যে বড় বড় পত্রিকাগুলো কী করে। ঠিক আছে, আমি আরও কয়েকটা পত্রিকায় আসি। 2-1টা পত্রিকার নাম বলি, শুনেন, দেখেন এগুলো আপনারা কখনো দেখেছেন কি না। আমার সংবাদ, প্রতিদিনের সংবাদ, আজকের বিদেশ বাংলাদেশ, বাংলাদেশ বুলেটিন, বাংলাদেশ খবর, এই পত্রিকার নাম কখনো শুনেছেন? আমার সংবাদের সার্কুলেশন নাকি 1,61,108 কপি। হয় বিশ্বাস? বাংলাদেশের খবর, বাংলাদেশ বুলেটিন, এগুলির সার্কুলেশন হলো 1,51,000 করে। আজকের দর্পণ একটা পত্রিকা আছে, এর সার্কুলেশন 1,51,765টা। নবচেতনা, ভোরের পাতা, মুক্ত খবর, জীবনের নাম শুনেছেন ভাই?
দেখেছেন কখনো? এগুলি এক একটা সার্কুলেশন 1.5 লাখের উপর। কীভাবে সম্ভব? এবং তারা সবাই দাবি করছে তারা সবাই 8ম ওয়েজ বোর্ড বাস্তবায়ন করেছে। আমি আরও 2-1টা খবরের পত্রিকার নাম বলি আপনাদেরকে। ঢাকা প্রতিদিন, আমার বার্তা, সকালের সময়, বর্তমান, বাংলাদেশ সমাচার, দৈনিক চিত্র, দৈনিক চিত্র নাম শুনেছেন ভাই? জনবাণী, গণকণ্ঠ, এগুলির সার্কুলেশন মোটামুটি 1,41,000 সর্বনিম্নটা। তাহলে চিত্র, জনবাণী, গণকণ্ঠ এগুলো হলো 1,41,000 এবং বর্তমান, সকালের সময় এগুলো হলো 1,50,000 উপরে। ভাবতে পারেন এই যে এত সার্কুলেশন দেখানো হচ্ছে, এর মাঝে যেটা কি, কে দেখাচ্ছে? আবার দেখেন আরও কয়েকটা পত্রিকার নাম বলি, যখন বসেছি আরও কয়েকটা বলি। ভোরের দর্পণ 1,36,000, লাখো কণ্ঠ 1,36,000। জীবনে শুনেছেন নাম ভাই? দেখেছেন এই পত্রিকা কখনো? আরেকটা পত্রিকা বলি 1,20,000 চলে একটা পত্রিকা, নাম হলো নিখাদ খবর। আরেকটা হলো আমার সময়, আরেকটা হলো বাংলাদেশ কণ্ঠ, সমাজ সংবাদ, আলোর বার্তা, সোনালী খবর, ভোরের আকাশ, এগুলি পত্রিকা। এক একটা 90,000, 1,93,000 এরকম চলে বলে। এবং চলার কারণে তারা সর্বনিম্ন, এই যে করে নাম বললাম এদের মধ্যে সর্বনিম্ন যেটা ভোরের আকাশ, সেও বিজ্ঞাপন পায় প্রতি কলাম ইঞ্চি হিসেবে 757 টাকা। আর অনেকগুলি 900 টাকা, 800 টাকা, 850 টাকা এরকম করে তারা বিজ্ঞাপন পায়। সরকারি বিজ্ঞাপন এগুলোতে ছাপা হয়। এই বিজ্ঞাপনের টাকা কে দেয়? সরকার দেয়। সরকার টাকা পায় কোথায়? আমার আপনার ট্যাক্সের টাকা দেয়। আমার আপনার ট্যাক্সের টাকা নিয়ে এই সমস্ত পত্রিকার মালিকদেরকে দেওয়া হয়। এই বিজ্ঞাপন কেউ পড়ে? এইখানে আপনার লাখো কণ্ঠে একটা বিজ্ঞাপন দিলেন, ওই বিজ্ঞাপনের একজন পাঠক আছে, একজন। কে পড়বে পত্রিকা? ওই মালিককে সরকার ঘুষ দেয় প্রকারান্তরে। আমার আপনার টাকা নিয়ে তারা এরকম ঘুষ দেয়। কেন দেয়? যাতে নাকি ওই মালিক তার সাংবাদিকদেরকে বাধ্য করে সরকারের পক্ষে লেখার জন্য, অথবা এমনি এমনি দেয়, লুটপাট করে। সিম্পল হিসাব, লুটপাট করে। দিনের পর দিন এগুলি চলে আসছে। সরকারের একটা বিভাগ আছে, বলেছিলাম আগে, ডিএফপি। তারা প্রতি 3-4 মাস অথবা 6 মাস পর এরকম একটা করে হিসাব বের করে। সেই হিসাবে সিগনেচার করে দেখেন, এখানে সিগনেচার আমি দেখি চৌধুরী সাহেলা পারভিন নামে এক ভদ্র মহিলা, উনি উপপরিচালক, বিজ্ঞাপন ও নিরীক্ষা, চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তর, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়, ঢাকা। উনি সিগনেচার করেছেন, উনি চেক করেছেন এটা নিশ্চয়ই, নাহলে উনি সিগনেচার করলেন কেন? উনি দায়িত্ব নিয়ে বলছেন যে নিখাত খবরের সার্কুলেশন 1,20,000। এই ভদ্রমহিলা কি, সে কি পাবলিক সার্ভেন্ট না? আমরা তাকে বেতন দেই এই মিথ্যা কথাগুলো লেখার জন্য, এই মিথ্যা সার্টিফিকেট দেওয়ার জন্য। চলছে দিনের পর দিন। এরা এই সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে এই পত্রিকাগুলো নিয়মিত হাততালি দেয়। তো যদি এক জায়গায় যেমন 10 জন লোক আছে, 10 জন লোকের মধ্যে যদি 9 জন, 9.5 জন এরকম লোকজন থাকে, তাহলে তো হাততালি সংবাদ শব্দ আপনি কেবল শুনবেন। ওখানে গণমাধ্যমের স্বাধীনতা কোথায়? কিভাবে সম্ভব? বেতন দেয় এরা, কত টাকা বেতন দেয় এবং কত টাকা বেতন দেয় বলে সরকারকে কাছে বলে, মানে ওয়েজ বোর্ড কত টাকা হয়, এটা নিয়ে আরেকদিন একা রিপোর্ট করব। তখন বুঝতে পারবেন যে কীরকমভাবে প্রতারণা চলছে। এই চলছে দেশে। আমাদের একজন নতুন তথ্যমন্ত্রী এসেছেন। আগে হাসান মাহমুদ সাহেব ছিল, উনি চলে গেছেন, এখন উনি তো প্রমোশন পেয়ে গেছেন। আরেকজন তথ্যমন্ত্রী সাহেব আসছেন, আরাফাত সাহেব আসছেন। আরাফাত সাহেবের সঙ্গে একসময় ব্যক্তিগতভাবে কিছুটা পরিচয় ছিল। সেই পরিচয়ের সূত্রে ওনাকে আমি বলি, পারবেন? আপনি তো একজন শিক্ষিত মানুষ, পারবেন এটা বন্ধ করতে? এই যে দিনে দুপুরে জনগণের অর্থ লোপাট হচ্ছে প্রতিদিন, এটা বন্ধ করতে পারবেন আপনি? চ্যালেঞ্জ আপনাকে। যদি আপনি আগামী 3 মাসের মধ্যে এটা বন্ধ করতে পারেন, আগামী যে তালিকাটা হবে সেই তালিকা যদি প্রকৃত তালিকা আপনি বের করতে পারেন, তাহলে এইখানে বসে আমি আপনার প্রশংসা করব। আর যদি না পারেন তাহলে বড় বড় কথা বলেন না। 2 দিন পর তো মানুষকে জ্ঞান দেন যে সংবাদপত্রে কী হওয়া উচিত, কোনটা বস্তুনিষ্ঠতা, কোনটা বস্তুনিষ্ঠ সাংবাদিক।
কোনটা কী করতে হবে, সাংবাদিকতা কীভাবে করতে হবে জ্ঞান তো দিচ্ছেন আপনি। প্লিজ এই বস্তুনিষ্ঠতাটা আপনার ডিপার্টমেন্টে, আপনার মন্ত্রণালয়ে কায়েম করেন। আপনাকে ওপেন চ্যালেঞ্জ করলাম, আগামী 3 মাসের মধ্যে যদি করতে পারেন আমি আপনাকে স্যালুট করব। প্রিয় দর্শক, আমরা এদের হাতে পড়ে আছি। আপনারা ভাবুন আমাদের মিডিয়া কি করছে, মিডিয়ার নামে কি হচ্ছে, সংবাদপত্রের নামে কিভাবে লুটপাট হচ্ছে, একবার ভেবে দেখুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।